গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন নয় তাও জানতে চাওয়া হয়েছে। জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চাঁদাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। 5 আগস্ট সরকার পতনের পর গতকাল এই প্রথমবার একদম পেট পুরে খাইছি, একদম গলা পর্যন্ত খাইছি। বিশ্বাস করেন, এই খাবার দিয়ে আগামী 3 দিন রোজা করতে পারবো, কোনো কিছু সেহরিতে খাইতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না? গতকাল লন্ডনে বড় লোকদের বিলাসী একটা ইফতার মাহফিল ছিল, সেই ইফতার মাহফিলে মন ভরে খাইছি। বিশ্বাস করেন ভাই, মুরগির রানের মাংসটা যা সুস্বাদু হয়েছিল না, একদম মুখে লাগে আছে, মনে হয়েছিল একদম অমৃত খাই আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা এখানে একটু দেখবো। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন নয় তাও জানতে চাওয়া হয়েছে। জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই, প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছে। সেকেন্ড প্রশ্ন হলো, এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার, এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন।
আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আদালতের তার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, মাত্র তো 10 দিন। আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস যাচ্ছে, এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এখানে অসুবিধাটা কোথায়? এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশে অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আপসার্চ হয়েছে, বিপ্লব হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিংবা গণভোট হয়েছে, কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন, খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্টটুকুকে। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3 কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, দিস টু রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ এন্ড পলিটিক্যালি মোটিভেটেড রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে দে হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে, অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, সবগুলো বুমেরাং হয়েছে। This is a political question, has to be settled by consensus of the political parties. Political parties আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে, যিনি আজকে বিচারক ছিলেন জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে, বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন, তিনিও এই আইনের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবে? 5 আগস্ট সরকার পতনের পর গতকাল এই প্রথমবার একদম পেট পুরে খাইছি, একদম গলা পর্যন্ত খাইছি। বিশ্বাস করেন, এই খাবার দিয়ে আগামী 3 দিন রোজা করতে পারবো, কোনো কিছু সেহরিতে খাইতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না? গতকাল লন্ডনে বড় লোকদের বিলাসী একটা ইফতার মাহফিল ছিল, সেই ইফতার মাহফিলে মন ভরে খাইছি। বিশ্বাস করেন ভাই, মুরগির রানের মাংসটা যা সুস্বাদু হয়েছিল না, একদম মুখে লাগে আছে, মনে হয়েছিল একদম অমৃত খাই আসছি। আর গরুর রানের মাংসটা, সিনার মাংসটা যা হয়েছিল ভাই, কাচ্চিটা যা হয়েছিল ভাই, আরে বাবা, খাবারের পর যে দইটা আর ফিরনিটা দিছিল না ভাই, মিষ্টি এখনো মুখে লাগে আছে। সত্যি সত্যি বিশ্বাস করছেন? আমি খাইছি। আমি তো লন্ডনে যাই নাই ভাই, আমি তো লন্ডনে থাকি না, আমি থাকি একটা ছোটখাটো দেশে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লন্ডন প্রবাসীরা, এবং শুধুমাত্র লন্ডন প্রবাসীরা না, বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে চুরবাটপারগুলা লন্ডনে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে অবস্থান করছে, এদের একটা বিলাসবহুল ইফতার মাহফিল ছিল। সেই ইফতার মাহফিলে সেই আগের বন্দোবস্ত আমি দেখতে পাইছি, সেই আগের চামবাজি, সেই আগের দালালি, সেই আগের সেলফিবাজি, সেই আগের ফটো সেশন, সবকিছু ঠিক ছিল ভাই। কোনো কিছুর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন প্রতিনিয়ত এই ধরনের ইফতার মাহফিল আমি দেখেছি, আমি গিয়েছি, আমি যাইনি সেটা বলবো না। তখন বিশাল আকৃতির যারা নেতা ছিল, তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য, যারা টুকাই শ্রেণীর, যাদের রাজনীতি ছিল শুধুমাত্র চামচামি করা, এই চামচারা রাজনীতি করতো, সেলফিবাজি করতো। তাদের রাজনীতির উদ্দেশ্য ছিল বড় বড় ইফতার মাহফিলে যাবে, সেখানে 2-4টা ছবি তুলবে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে, দিয়ে রাজনীতি করবে, বলবে আরে দেখ দেখ দেখ, আমি অমুক নেতার সাথে ছবি তুলেছি, অমুক নেতার সাথে আমার বেডরুমের সম্পর্ক, আমি তার ড্রয়িং রুমে গিয়ে খাই, তার সাথে আড্ডা মারি, তার বইয়ের বাজার করে দিই, তার বাচ্চার ডাইপার পরিষ্কার করি। এই ধরনের চামচা টাইপের কিছু নেতাকর্মী ছিল না? এখনো আছে। তারা হারিয়ে যায় নাই, তারা ফুরিয়ে যায় নাই, ওবায়দুল কাদেরের মতো বলতে হয়, তারা এখনো আছে। হ্যাঁ, গতকালকে ইফতার মাহফিলে তাদেরকে আমি আবারও দেখে আমার মনটা একদম ভরপুর হয়ে গেছে। ভরপুর বললে ভুল হবে, মনটা আনন্দে খুশিতে একদম বাগডুম 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 করছে। বাংলাদেশে যখন তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে দিন যাপন করছে, দুর্বিষহ জীবন যাপন করছে, পরিবারের সাথে থাকতে পারছে না, ইফতার খাইতে পারতেছে না, সেহরিতে খাবারের টাকা নাই। রমজানের প্রথম দিন থেকে শুরু করে গত 15 দিনে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের, যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা জোগাড় করে দিয়েছি, অনেককে দিয়েছি, বিভিন্ন মাধ্যম থেকে আমি নিয়েছি, যারা প্রবাসে থাকেন তারাই দিয়েছেন। কিন্তু
এই চুরবাটপার শ্রেণী যারা আওয়ামী লীগ থেকে গত 15 বছর সুযোগ সুবিধা নিয়েছে, অটেল অর্থের মালিক হয়েছে, এদের কাছ থেকে 1 পয়সার সহায়তা আমি পাইনি, আমি কাউকে করতে পারিনি। আমি অনেককেই ফোন করেছি। এই লন্ডনে যাদেরকে আপনারা দেখবেন, আমি ভিডিওটা দেব, এই ভিডিওতে অনেকেই আছে যাদের সাথে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছি, কর্মীদের দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছি, তাদের স্ক্রিনশট পাঠিয়েছি, তাদের ভয়েস রেকর্ড পাঠিয়েছি। তারা আমাকে অনেকেই বলেছে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 2000 টাকা পাঠিয়ে দিই। মানে কত বড় ছেঁচড়া, জাস্ট একবার চিন্তা করেন। লন্ডনে বৈশা বিলাসবহুল পার্টি সেন্টারে বিলাসী খাবার দাবার পরিবেশন করতেছে, সেই খাবার গলা অব্দি খাইতেছে, সেই খাবার খেয়ে তারা কর্মীদের জন্য বাজেট করে 2000 টাকা। 10টা কর্মীকে 2000 টাকা দিয়ে হয়? 2000 টাকা দিয়ে কোনো কিছু কেনা যায়? একটা পরিবার কি 2000 টাকায় চলে না। অথচ যারা লন্ডন প্রবাসে থাকেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, অস্ট্রেলিয়াতে থাকেন, তারা অনেকেই সহায়তা করেছেন। তাদের টাকা দিয়ে আমি তৃণমূলের অসংখ্য নেতা কর্মীদেরকে সহায়তা করেছি ইফতারের জন্য, সেহরিতে বাজার করবার জন্য। যখন কেউ ফোন দিয়ে বলে ভাই 3 দিন থেকে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাই, মাছ মাংস চোখে দেখি না, রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ 11টা মাস যারা মুসলিম পরিশ্রম করে রমজান মাসে ভালো মন্দ খাবে বলে, কিন্তু গত 17 মাসের দুর্বিষহ জীবন, পলাতক জীবন, ব্যবসাহীন, চাকরিহীন এই মানুষগুলা না খেয়ে দিন যাপন করতেছে। তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভালোভাবে খাবার তুলে দিতে পারছে না, তাদের ছোট বাচ্চাকে দুধের টাকা দিতে পারতেছে না। এই মানুষগুলো যখন এভাবে বলে ফোন দিয়ে, তখন দায়বদ্ধতার জায়গা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। আমার দায়বদ্ধতা কিন্তু নাই, আমি কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ডের কেউ না, কিংবা ছাত্রলীগের অনেক বড় কেউ না, সুতরাং আমার কিন্তু দায়বদ্ধতা নাই। কিন্তু আমার একটা মানবিক মূল্যবোধ আছে, আমার মধ্যে একটা মানবিকতা আছে, আমার নৈতিক কিছু বিষয় আছে, সেই সব জায়গার কারণে আমি তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। আমি এক প্রকার বলতে পারেন ভিক্ষা করি। যারা প্রবাসে থাকেন, যারা ভালো ভালো পজিশনে আছেন, তাদের কাছে আমি এক প্রকার ভিক্ষা করি, আর এই ভিক্ষার টাকা নিয়ে আমি এই তৃণমূলের নেতাকর্মীদেরকে দেই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, অনেকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমি দিয়েছি কি না। এমনকি আমার ফেসবুক পেজ, 2টা জায়গায় আমি প্রতিনিয়ত বিভিন্ন নেতাকর্মীদের এই ব্যাপারগুলা তুলে ধরার চেষ্টা করি। অনেকেই সহায়তা করেন। ইফতার মাহফিলের ভিডিওটা আপনারা দেখেন। আপনারা যেটা আমি যুক্তরাজ্যে ছাত্রলীগ সহ যুক্তরাজ্যে চকচকে জামা পরে আওয়ামী লীগের সেই তথাকথিত চুরবাটপারগুলা, যাদের নাম শুনলে তৃণমূলের মধ্যে একটা দাহ সৃষ্টি হয়, এই মানুষগুলা কি চমৎকারভাবে ইফতার মাহফিল পালন করতেছে। ওকে ফাইন, যারা লন্ডন প্রবাসে থাকেন, দীর্ঘদিন যাবত আছেন, রাজনীতি করেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা ইফতার করতেই পারেন, তারা ছবিও তুলতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যারা চুরবাটপার, যাদের দায়বদ্ধতার জায়গা আছে, গত 15 বছর যারা চুরবাটপারি করেছে, লুটপাট করেছে, এরা কিভাবে দাঁত কেলিয়ে সেখানে গিয়ে ছবি তুলে, সেই ছবি কিভাবে, সেই ভিডিও কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি লন্ডন প্রবাসে যারা থাকেন তাদেরকে আমি বিতর্কিত করছি না, আপনারা ছবি তুলতে পারেন, কারণ আপনারা সেখানেই থাকেন। আপনারা বাংলাদেশের রাজনীতিতে ছিলেন না, আপনারা লন্ডনে রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশ থেকে যে চোরগুলা লন্ডনে গিয়ে দাঁত কেলিয়ে ছবি তুলতেছে, সেই আগের ফর্মুলায়, সেই আগের বন্দোবস্ত করে এদেরকে কি বলা উচিত বলেন? তৃণমূলের নেতাকর্মীরা ইফতারে ছোলা বুট খাইতে পারে না, আর তারা বিলাসবহুল ইফতার করতেছে। সেই ইফতারের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছে। আমি জানি আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের সুসময় আসলেও, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলেও আমি আদৌ বাংলাদেশে যাইতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমার মধ্যে কাজ করতেছে। যাইতে দেবে না, কারণ ঠিক একইভাবে এই চুরবাটপার গুলাই দেখবেন আবার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বসে আছে, আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে বসে আছে, আওয়ামী লীগের উপর ছুরি ঘুরাচ্ছে। এরাই করবে, কোনো পরিবর্তন হবে না। আমি ভেবেছিলাম এবার হয়তোবা পরিবর্তন আসবে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের মধ্যে একটা উপলব্ধির সৃষ্টি করে দিয়েছে, কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণরূপে ধীরে ধীরে ভুল প্রমাণিত হচ্ছে। তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তাদের অটেল টাকা পয়সা আছে, তারা সেটা দিয়ে ভোগ বিলাসিতা করতেছে, কর্মীদের খোঁজখবর নেওয়ার সময় নাই। আইনি সহায়তা দেওয়া তো অনেক দূরের কথা, দুবেলা দুমুঠো খাবারের বন্দোবস্ত করে দেয় না। জেলখানার পিসিতে 1000 টাকা পাঠাতে গেলে তাদের পশ্চাৎ দেশ ফেটে যায়। কি বলবো এদের, বলেন কি বলা চলে বলেন? আপনারা ভেবেছিলেন প্রথমে আমি লন্ডনে গিয়ে ইফতার করেছি, সেই জন্য প্রথমেই বলেছি যে পেট পুরে খেয়েছি, 3 দিনের খাবার একবারে খেয়েছি। আমি খাইনি ভাই। এই ভিডিও দেখার পর আমার পেট অলরেডি ভরে গেছে। একজন ছোটখাটো অ্যাক্টিভিস্ট হিসাবে আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সৃষ্টিকর্তার কাছে অন্ততপক্ষে বলতে পারবো যে আমি এই কঠিন সংকটের সময়ে, এই দুর্দিনে তৃণমূলের নেতাকর্মীদের বাইরে গিয়ে কখনো কোনো কথা বলিনি, কোনো চুরবাটপারকে আমার সোশ্যাল মিডিয়াতে এনে নর্মালাইজ করার চেষ্টা করিনি। আমি এই জায়গা থেকে অনেক বেশি ভাগ্যবান এবং আমি নিজেকে সবসময় সমৃদ্ধ মনে করি, গর্বিত মনে করি, কারণ আমি কোনো চুরবাটপারের পক্ষপাতিত্ব কখনো করি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমাকে দিয়ে এই কাজটা অন্তত পক্ষে হবে না, কারণ আমি আমার নৈতিক জায়গায় কখনো আপোষ করব না। এটা আমাকে দিয়ে হবে না। ইফতার মাহফিল চলছে, মাত্র শুরু হয়েছে, আরো চলবে। তৃণমূলের নেতাকর্মীরা আপনারা এই চুরবাটপারদের কাছ থেকে সব ধরনের আশা প্রত্যাশা ছুড়ে ফেলে দেন, নিজেদেরকে সমৃদ্ধ করেন। সৃষ্টিকর্তা কপালে যা লিখে রেখেছে তাই হবে। আমি আজকের ভিডিওতে আবারও আমার প্রবাসী ভাই বোন যারা আছেন, আমার সাবস্ক্রাইবার, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। অসংখ্য নেতাকর্মী আছে, খাইতে পারে না, টাকা নাই, দুধের পয়সা নাই,
তার ছোট বাচ্চার জন্য। অসংখ্য নেতাকর্মী আছে, গত 7 দিনে প্রায় 200-র উপরে মেসেজ পেয়েছি। যদি পারেন তাদেরকে সহায়তা করবেন, এইটুকু আমার আর্জি আপনাদের কাছে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটিকে একদা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে।